আচ্ছা সূচনা, বাংলাদেশের সব ইতিহাস কি তোমার জানা? এটা একটা প্রশ্ন করলা নীল তুমি আমাকে। কেন? আমার বয়সই বা কত, আমি সব ইতিহাস কি করে জানবো? আচ্ছা যাই হোক দর্শক, আসলে বাংলাদেশের অনেক ইতিহাস আছে, তার অনেক কিছুই আমরা জানি না, হয়তো অল্প বিস্তর জানি। আজকে এমনই এক ইতিহাসের মুখোমুখি হব আমরা। তবে তার আগে সবাইকে স্বাগত জানাতে চাই আগামী প্রকাশনে নিবেদিত 21-এর বইয়ে। আপনাদের সাথে আছি, আচ্ছা আমি বলবো না, সূচনাই বলুক। আপনাদের সাথে আমরা দুজনই থাকি। আপনাদের সাথে আছে নীল মাহবুব, আর নীল মাহবুবের সাথে আছে জিনিয়া কবি সূচনা। আমাদের সাথে আছেন ইসহাক সিদ্দিকী এবং তার একটি বই এই মুহূর্তে আমাদের হাতে আছে, নাম বাংলাদেশের দাসতন্ত্রের ইতিহাস। ইসহাক সিদ্দিকী, আপনাকে আমাদের আয়োজনে আসার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, এই যে বাংলাদেশের দাসতন্ত্রের ইতিহাস আপনি বলছেন, এই বিষয়টি নিয়ে এটি হচ্ছে প্রথম বই। এই দাসতন্ত্রের ইতিহাস আসলে কবে থেকে শুরু হয়? আর্যকাল থেকে, আমাদের আর্যকাল থেকে দাসতন্ত্রের ইতিহাস শুরু হয়। তখন এবং এখনও দাসতন্ত্র বলতে যা বোঝায় মানুষ ভার্সাস দাস। আসলে আমরা যারা মানুষ আকৃতির আছি, মানুষের অবয়বের আছি, সবাই কিন্তু মানুষ না। ভাবতো যারা দাস রাখতো তারা তাদেরকে দাস ভাবতো, অস্থাবর পণ্য হিসাবে চিন্তা করত। কিন্তু সেই ইতিহাস আমাদের কাছে আসেনি। এতকাল পর্যন্ত আমাদের ইতিহাসও এমন তথ্য দিয়ে যাচ্ছিল যে দাসতন্ত্র এখানে প্রচলিত ছিল না, কিন্তু ভয়ঙ্করভাবে, খুব গভীরভাবে, নির্মমভাবে, পাশবিকভাবে দাসতন্ত্র চর্চা হয়েছে আমাদের দেশে। এ জনগোষ্ঠীই করেছে। আচ্ছা, আপনি বলছেন যে আমি প্রথমে যেটা বলছিলাম যে প্রথম বই, এই প্রথম বইটি এত বছর পর কেন আসলো? এটা আমি প্রস্তাবনায় লিখেছি যে অজানা। শুধু তাই নয়, প্রথম বই শুধু তাই নয়, প্রচার হয়ে আসছিল যে বাংলাদেশে নাকি দাসতন্ত্র চর্চিত হয়নি। আমি কিন্তু দাসপ্রথা লিখিনি, আমি লিখেছি দাসতন্ত্র। এটা দাসতন্ত্রই ছিল। দাস ঘোষণা করে এসে এখানকার মানুষকে শাসন করেছে, জয় করেছে, সমস্ত কিছু লুটে নিয়েছে। তাদের স্ত্রী, তাদের গরু, বাছুর, সন্তান, সন্ততি যুগ যুগান্তর ধরে তাদেরকে দাসে পরিণত করা হয়ে রেখেছে। এবং দাসরা আপনার যারা দাস ছিল তারা বংশানুক্রমিকভাবে 4000 5000 বছর ধরে দাস ছিল। এখনো কি তাদের আপনার গবেষণা কি বলে, এখনো কি তাদের আছে? এখনো ওই প্রকোপটা নাই, কিন্তু এখনো দাসতন্ত্র আছে, একটা ভিন্ন কায়দায় আছে। যখন মানুষের উপর মানুষ, তো আসলে মানুষের উপর মানুষের শোষণ, নির্যাতন, হাই হ্যান্ডেডনেস এগুলি আছেই। যখন সুযোগ পাবে তখন আসবে। এখনও দাসতন্ত্রকে এই ব্রিটিশ সরকার এসে 1843 সালে আপনার বল প্রয়োগে শ্রম, যেটা নাকি আপনাকে বলা যায় যে এটা হচ্ছে যে বাধ্যতামূলক শ্রম, এটা বন্ধ করেছিল। কিন্তু তারপরও দাসপ্রথা প্রচলিত আছে। হিন্দু আইন অথবা মুসলিম আইন দাসপ্রথাকে এখন বলে না যে দাসপ্রথা উঠে গেছে, বলে না যাদের দাসপ্রথা নেই, ইসলাম ধর্মে নাই বা হিন্দু ধর্মে নেই, এটাও বলে না। এবং এ সম্পর্কে তারা কিছুই বলে না। আমাদের আলেমরা, আমাদের পুরোহিতরা থেমে গেছেন। কিন্তু এটারই এখনও চলছে। আইএসআইএস মধ্যপ্রাচ্যে তারা যুদ্ধদাসকে এখনও স্বীকৃতি দিয়েছেন 2014 সালে। 2015 সালে ইংল্যান্ডে দাস আইন হয়েছে, স্লেভারি অ্যাক্ট। হ্যাঁ, আরও কতগুলি আইন হয়েছে, আমাদের দেশেও হয়েছে, ভারতে হয়েছে। কিন্তু তাতেও দাসত্ব বন্ধ করে রাখা যায়নি। আচ্ছা, মানে আপনার কাছে শুনে মনে হচ্ছে যে ইতিহাস বেশ দীর্ঘ, কিন্তু সেই ইতিহাসটাকে আপনি যখন রঙিন মলাটে বন্দি করেছেন, তো আমার কাছে মনে হয়েছে এই বইটা আরও ঢাউস সাইজের হওয়া দরকার ছিল। এই বইতে মূলত কোন বিষয়গুলোকে আপনি ফোকাস করেছেন? এই বইটাতে আসলে ইতিহাসটা বলা হয়ে গেছে। এই বইটাতে আপনারা যদি দেখেন, খুলে দেখেন, দেখবেন যে ইতিহাস বলা হয়ে গেছে। প্রথম যখন আর্যরা ঢুকলেন উপমহাদেশে, বাংলাদেশেও আসলেন, তখন ওরা কিভাবে দাসায়ন করেছেন, কিভাবে আমরা দাস হয়ে যাই আমাদের মানুষগুলি, এই ইতিহাসটা আছে, বিস্তারিতভাবে আছে। তারপর এসেছে মুসলমানরা ঢুকেছে, তারাও কিভাবে দাস করেছে, তারা কিভাবে দাসদের নিয়ে এসেছে। এমনকি এই দেশেও নপুংসক খোজা শাসন করেছে এ দেশও বহু বছর। এবং বহু বড় বড় উঁচু পদে দাসরাও ছিলেন, কিন্তু মুসলিম আমলেও ছিলেন। আবার খ্রিস্টান আমলে, আপনার উপনিবেশ আমলে, ইউরোপীয় উপনিবেশ আমলে পর্তুগিজরা প্রথমে এসেই দাসায়ন শুরু করেছে। ওরাও ঢুকে পড়েছিল বাংলাদেশের চিটাগাং দিয়ে, এটাকে পোর্টো গ্রাউন্ডি বলা হতো।
পোর্টো গ্রান্ডি প্রধান বন্দর ভারতীয় উপমহাদেশের। সেক্ষেত্রে আপনার কথা শুনতে শুনতে আমার একটা আগ্রহ তৈরি হলো, একটা জানার কৌতূহল যে ইতিহাস তো হয় আসলে ভবিষ্যৎ প্রয়োজনে। এই সময় এসে আপনি কেন দাসতন্ত্রের ইতিহাসটা লেখার ইচ্ছে হলো আপনার? আপনি কেন এই সময় এটাকে উপযুক্ত এটার মনে করলেন? বেশ কিছু কারণ। একটা হচ্ছে যে ইতিহাস এভাবে ঢাকা দিয়ে রাখা, লুকিয়ে রাখা ঠিক নয়। আমাদের আগের ইতিহাসটা জানা দরকার। আমরা কিভাবে আছি, কেমন করে আছি, কোত্থেকে এলাম, এটা না জানলে আমাদের ভবিষ্যৎটাও ঠিক হবে না। আমাদের মানবিক আচরণটা কেমন ছিল এই ইতিহাসটা তা আছে এটাতে। এটা শুধু ইতিহাস নয়, দেখবেন নৃতত্ব, আইন, পলিটিক্যাল সিস্টেমটা, দাসতন্ত্র কেমন ছিল, এগুলি সবই বলা হয়েছে। আচ্ছা, আমার একটি জানার বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন ইতিহাস নির্ভর কোনো বই লিখি, আমরা অনেক সময় কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হয় যে ইতিহাসকে আমরা বিকৃত করছি। তো এই যে আপনি ইতিহাসটাকে তুলে ধরেছেন, মানে সেই জায়গায়, মানে ইতিহাস, মানে সেই জায়গায় আপনার কি বলবো, এটাকে কি বলে সূচনা, যে তথ্যসূত্রটা আপনার আসলে কি ছিল? আমি তথ্যসূত্র প্রধানত নিয়েছি ঋগ্বেদ, ছান্দোগ্য উপনিষদগুলিকে, বৌদ্ধ যে গ্রন্থগুলি আছে এগুলিকে নিয়েছি, তারপর নিয়েছি আপনার মুসলিম গ্রন্থগুলিকে। এই যে সব বইগুলি পেয়েছি এই বইগুলির উপর নির্ভর করেই করতে হয়েছে। আর আমার ব্যক্তিগত যে ভ্রমণ কাজে লেগেছে, আধুনিক দাসত্ব লেখার বিষয়ে কাজে লেগেছে। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, এই যে আমরা কথা বলছি আপনার সাথে, তাহলে তো আমরা সবাই কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এই দাসতন্ত্রের মধ্যে পড়ে গেছি কিনা, সেই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। কেউ দাস, কেউ দাস মালিক। আমরা কোন জায়গায় আছি দেখার বিষয়। আর কতটুকু দাসত্ব আমরা গ্রহণ করে আছি, বরণ করে আছি, এটা একটা ভাবার বিষয়। আসলে মালিক বোধহয় সংখ্যায় খুব কম, দাস এখনও, দাসত্ব মনোভাব বেশি, দাস বানানোর দিকে যে প্রবণতাটা এটা এখনও বেশি, দাসায়নের প্রবণতাটাই বেশি। আমাদের উচ্চ শ্রেণীগুলি কখনোই যারা দাসত্ব করে আসছে তাদেরকে ঠিক আলোকে আনতে চায় না, যে কারণে 2500-3000 বছর ধরে ইতিহাসটা লেখা হয়নি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই দাসতন্ত্র নিয়ে বেশ কিছু কথা বলার জন্য, কারণ আমরাও আসলে ঋদ্ধ হলাম। অবশ্যই নীল, এবং আমরা চাই, আমাদের প্রত্যাশা থাকবে যে এই দাসতন্ত্র থেকে বাংলাদেশ মুক্তি পাক। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একটি ইতিহাস নিয়ে। আমরা সাদামাটাভাবে শেষ করতে চাই, আমরা চাই ইতিহাস বদলে যাক এবং সারা পৃথিবীতে একটি পরিচয় থাক মানুষে মানুষে, সেটি হচ্ছে আমরা সবাই মানুষ। আগামী প্রকাশনী নিবেদিত 21-এর বই থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।